বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আজকে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদের বিগত সালের প্রশ্ন ব্যাংক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমরা মার্ক করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যে যেখান থেকে আছেন এই মুহূর্তে প্রত্যেকেই আজকের লাইভে জয়েন করবেন এবং অবশ্যই লাইভটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে আপনারা মিনিমাম 30 মার্ক কমন পাবেন, 30 থেকে 40 মার্ক। কারণ বিগত সালের প্রশ্ন ব্যাংক থেকে আমরা জানি বিগত সালের প্রশ্ন ব্যাংক থেকে 30 থেকে 40 মার্ক কিন্তু অনায়াসে কমন আসে। আমরা এই বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং বিগত সালের প্রশ্নগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যে যেখান থেকে আছেন প্রত্যেকেই আজকের ক্লাসে এবং আজকের লাইভে যুক্ত হয়ে যান। আজকের লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস, কারণ আজকের লাইভে আমি বিগত সালের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি আজকে যে প্রশ্নগুলা বিসমিল্লাহির রহমানির রহিম যে প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ, আমরা ওই প্রশ্নগুলো আজকে আপনাদেরকে মার্ক করে দেওয়ার চেষ্টা করব। তো ক্লাসটাতে যারা যুক্ত হবেন, আজকে আমাদের ক্লাস নাম্বার 3। আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা এভাবে ক্লাস নিব। আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 3। আমরা 3টা ক্লাস নিয়েছি। আমরা প্রতিদিনই এভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে কিন্তু আমরা ক্লাসগুলো নিব। তো আজকের ক্লাসে আপনারা 30 থেকে 40 মার্ক অনায়াসে কমন পাবেন যদি ক্লাসটা আজকে মনোযোগ সহকারে আপনারা দেখেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আছেন এই মুহূর্তে প্রত্যেকেই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবেন আপনাদের টাইমলাইনে এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছে। এবং যারা আজকে যুক্ত হবেন তারা অবশ্যই আজকে সুপার শর্ট সাজেশনের সমাজসেবা অধিদপ্তরের যে প্রশ্নগুলো আছে এগুলো আমি আজকে একটা একটা করে আপনাদেরকে মার্ক করে দিব এবং এই প্রশ্নগুলো আপনারা গুরুত্ব সহকারে খাতার মধ্যে নোট করে রাখবেন। এবং আমাদের ইমরান সাজেশনের যে বইটা আছে এই বইটা থেকে আপনাদেরকে আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেকের কাছে আমাদের বইটা আছে এবং প্রত্যেকেই আমাদের বইটা সংগ্রহ করতেছেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা আছেন এই মুহূর্তে অনলাইনে প্রত্যেকেই লাইভে যুক্ত হয়ে যাবেন ঝটপট এবং প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন। সবাই দ্রুত সময়ের মধ্যে শেয়ার করবেন এবং প্রত্যেকেই শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করবেন। আমরা সবার জন্য একটু অপেক্ষা করব। সবাই আসলে আমরা আমাদের আজকের ক্লাসটুকু শুরু করে দেব ইনশাআল্লাহ। একটু কমেন্টে জানাবেন কে কোন জেলা দেখে যুক্ত হচ্ছেন বা কারা কারা আমাকে শুনতেছেন, শোনা যাচ্ছে কিনা প্রত্যেকে জানাবেন কমেন্টে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাকিবুল সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দেব লিবন, আমি বইটা পাবো কবে? হ্যাঁ, খুব শীঘ্রই পাবা। লিজা আক্তার যুক্ত হয়েছে আমাদের সাথে এই মুহূর্তে, মাশাল্লাহ। সবাই হচ্ছে প্রত্যেকেই ক্লাসটা দ্রুত সময়ের মধ্যে যুক্ত হতে হবে এবং প্রত্যেকেই লাইভটা একটু দ্রুত শেয়ার করতে হবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই মিলে আমাদের ক্লাসটা দেখতে পারে। আচ্ছা, আমাদের ক্লাসটা প্রতিদিনই নির্দিষ্ট একটা টাইমে হবে। আমরা প্রতিদিনই চেষ্টা করব 8টা থেকে 9টার ভিতরে। আমরা 8টা থেকে 9টার ভিতরে প্রতিদিনই আমরা হচ্ছে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সবাই হচ্ছে একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করুন এবং সবাই লাইভটা শেয়ার করতে হবে যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন। আচ্ছা, এই মুহূর্তে মিমি আক্তার সালাম দিয়েছেন, তারপরে নীলাকার সালাম দিয়েছেন, তারপরে ফরহাদ রংপুর থেকে, তারপরে মিমি আক্তার ময়মনসিংহ জেলা থেকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি জহুরা আক্তার সালাম দিয়েছেন, তারপরে ফাতেমা আক্তার ব্রাহ্মণবাড়িয়া থেকে, অয়ন নোয়াখালী থেকে, তারপরে শাহরিয়ার গাজীপুর থেকে, তারপরে লিয়াকত আলী, তারপর হচ্ছে আমাদের আচ্ছা সাদিয়া। হ্যাঁ, আমরা একটু লেট করে ফেলেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। তবে তোমরা ক্লাসে ঝটপট জয়েন করে ফেলো এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও আমাদের ক্লাসে কিন্তু এখন এই মুহূর্তে তুমি যুক্ত করতে পারো, তারাও যেন আমাদের ক্লাসটা করে উপকৃত হয়। আমরা কিন্তু সবার জন্য অপেক্ষা করতেছি। সবাই আসলে আমরা আমাদের আজকের এই দুর্দান্ত লেভেলের যে ক্লাসটা এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? সবাই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাও, প্রত্যেকে কানেক্ট হওয়ার চেষ্টা করো। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি। সবাই আসলে ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসটা শুরু করব। আচ্ছা, কারা কারা আবেদন করেছো একটু কমেন্টে জানাও। কারা কারা আবেদন করেছো প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টে জানাও কারা আবেদন করে ফেলেছো। আবেদন বাকি আছে কার কার এবং কারা কারা আবেদন করেছো, কার কার বাকি আছে প্রত্যেকে জানাইতে পারো। আবেদন বাকি আছে কার কার তোমরা প্রত্যেকেই জানাইতে পারো। প্রত্যেকেই লাইভটা একটু দ্রুত সময়ের মধ্যে
ইমরান সাজেশন, ইমরান সব কিছু শেয়ার করো। সবাই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ক্লাসটা হচ্ছে সবাই শেয়ার করে দাও সবার টাইমলাইনে, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে লিঙ্ক করে সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও। প্রত্যেকে এই লাইভটা একটু দ্রুত সময়ের মধ্যে শেয়ার করে দাও, প্রত্যেকে এই লাইভটা যাতে করে সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা দেখতে চাচ্ছি আমাদের সকল শিক্ষার্থীরা যুক্ত হলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। কারণ আজকে আমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আজকে আমি মার্ক করে দিব। এই প্রশ্নগুলোর প্রত্যেকে হচ্ছে কী করতে হবে, সবাই হচ্ছে এই প্রশ্নগুলা একটু লিখে রাখতে হবে, নোট করে রাখতে হবে। প্রত্যেকের এই প্রশ্নগুলা একদম নোট করে রাখতে হবে, ঠিক আছে? সো প্রত্যেকেই প্রশ্নগুলা একদম মার্ক করে রাখো সবাই, যাতে করে সবার কাছে এই ক্লাসটা পৌঁছায় এবং সবাই মিলে আমাদের এই ক্লাসটা উপভোগ করতে পারে। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি, সবাই আসলে আমাদের আজকে ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা যুক্ত হচ্ছে এই মুহূর্তে আমাদের ক্লাসে, কারা কারা যুক্ত হচ্ছে। যারা বাকি আছো প্রত্যেকেই যুক্ত হয়ে যাও, দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাও। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি, সবাই আসলে আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই জয়েন দাও, সবাই আসলে ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসটা জমজমাট একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 243 জন। আচ্ছা, সবাই হচ্ছে একটু রিয়াকশন দেওয়ার চেষ্টা করো, যাতে করে রিয়্যাক্ট করার চেষ্টা করো, একটু লাইক বাটনে হিট করো যাতে করে সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো, সবার কাছে যেন ক্লাসটা আমাদের পৌঁছায় যায়, ঠিক আছে? সবাই হচ্ছে একটু রিয়াকশন ইউজ করো, লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে একটু রিয়াকশন ইউজ করো, লাইক বাটনে পৌঁছায়। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি, সবাই আসলে হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। সবাই আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেব। আজকের ক্লাস থেকে 30-40 মার্ক কিন্তু অনায়াসে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে তোমরা 30 থেকে 40 মার্ক কিন্তু অনায়াসেই কমন পাবে। আমরা ওই লেভেলেরই আজকে একটা ক্লাস দিতে যাচ্ছি। সো তোমরা কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে, তোমাদের ক্লাসটা একদম মনোযোগ সহকারে করতে হবে। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি, সবাই আসলে আমাদের আজকে ক্লাসটা শুরু করবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি এই মুহূর্তে শরীফুল যুক্ত হয়েছে, শাহানা পারভিন যুক্ত হয়েছে, নাইমুল, তারপরে অনেকেই যুক্ত হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করে দেই। আমরা আমাদের ক্লাসটা তাহলে শুরু করে দিচ্ছি। প্রত্যেককেই ধন্যবাদ, যারা যারা যুক্ত হচ্ছে প্রত্যেকেই ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম যে প্রশ্নগুলো আছে, আমরা এটা হচ্ছে 2023 সালের প্রশ্ন, 2023 সালের প্রশ্ন। এখান থেকে টপ মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো আছে তোমরা ওই প্রশ্নগুলো একটু মার্ক করে রাখবা, ঠিক আছে? এই যে দেখো আমাদের 6 নাম্বার প্রশ্নটা ভালো করে দেখো। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? 1 থেকে 100 পর্যন্ত বিজোড় যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর গড় কত আমাদের বের করতে হবে। এই গড়ের যে চ্যাপ্টারটা আছে, মনে রাখবা, গড়ের যে চ্যাপ্টারটা আছে এখান থেকে তোমাকে একটা মার্ক কমন মানে আসবে ইনশাল্লাহ। অবশ্যই তোমরা একটা মার্ক কমন পাবে ইনশাল্লাহ, 1 মার্ক এখান থেকে কমন পাবে গড়ের যে চ্যাপ্টারটা আছে। তো তোমরা অবশ্যই 6 নং এর যে অঙ্কটা আছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত, তোমরা সংখ্যার যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা ভালো করে সবাই হচ্ছে প্রত্যেকেই মুখস্থ করে রাখবা এবং প্র্যাকটিস করে রাখবা, ঠিক আছে? এবার চলো আমাদের এখানে পরের যে প্রশ্নটা আছে, দেখো 7 নম্বর, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? বিভিন্ন ধরনের যে পরিমাপগুলো আছে এই পরিমাপগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। 1 মিটার সমান, 1 ইঞ্চি সমান, তারপরে 1 ফুট সমান, 1 বর্গগজ সমান, 1 গজ সমান কত, এইগুলো প্রত্যেকেই হচ্ছে একটু মুখস্থ করে রাখবা, বুঝতে পারছো? এরপরে দেখো এখানে একটা অঙ্ক রয়েছে, 8 নম্বর অঙ্কটা। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল 60 বছর, বর্তমানে পুত্রের বয়স 20 বছর হলে তারপরে পিতার বর্তমান বয়স কত আমাদের বের করতে হবে। এখন পুত্রের বা পিতা পুত্রের যে অঙ্কটা আছে, চ্যাপ্টারটা আছে, পিতা এবং পুত্রের যে চ্যাপ্টারটা আছে, পিতা ও পুত্র, এই চ্যাপ্টারগুলো তোমাদের এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। সো তোমরা এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এই টাইপের অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো প্রত্যেকেই। আজকে আমি শুধু বিগত সালের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আজকে তোমাদেরকে আমি মার্ক করে দিচ্ছি, যেন এখান থেকে কোনো প্রশ্ন মিস না যায়। অবশ্যই তোমরা চেষ্টা করবা এই প্রশ্নগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? প্রত্যেকেই ক্লাসে যুক্ত হয়ে যাও,
এবং সবাই লাইভটা একটু শেয়ার করে দিবা, প্রত্যেকের টাইম লাইনে, সবার টাইম লাইনে হচ্ছে লাইভটা একটু শেয়ার করবা, যাতে করে সবার কাছে এই ক্লাসটা পৌঁছায়, যাতে করে এই ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সো তোমরা অবশ্যই ক্লাসটা একটু বেশি বেশি করে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবা। আমরা দেখতে চাই কারা কারা লাইভটা শেয়ার করছো, প্রত্যেকে লাইভটা শেয়ার করবা, শেয়ার করে সবার কাছে যেন ক্লাসটা পৌঁছায়, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা পরে যাচ্ছি, আমাদের পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে আমরা এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি পরে কি কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, তোমরা সবাই হচ্ছে সাথে দেখো। আচ্ছা, এই যে দেখো 18 নম্বর প্রশ্ন, দেখো এই যে প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন? প্রথম বাংলাদেশি সভাপতি, দেখো কয়েকদিন আগে কিন্তু জাতিসংঘের আমাদের বর্তমানে এই যে গত 2-3 দিন আগে একজন সভাপতি নির্বাচিত হয়েছে জাতিসংঘে, ওনার নামটা কি, কে বলতে পারবা? এই যে গত 2 দিন আগে একজন যে সভাপতি হয়েছে বা নির্বাচিত হয়েছে বিএনপি সরকারের পক্ষ থেকে, এটার নাম কি, ওনার নাম কি, কে বলতে পারবা? এইখান থেকে তোমাদের কিন্তু একটা এমসিকিউ আসতে পারে। দেখো এখানে বলা হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী, ঠিক আছে? জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন? প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে রাখো। কিন্তু আমাদের এটা ছিল প্রথম, কিন্তু বর্তমানে আরেকজন হয়েছে গত 2026 সালে। তাহলে 26 সালের যে আছে ব্যক্তি, এই 2026 সালের ওই সভাপতির নামটাও কিন্তু তোমাদের আসতে পারে। সো অবশ্যই তোমরা একদম মুখস্থ করে রাখবা, একদম মুখস্থ করে রাখবা। আচ্ছা, এই যে সবাই পারতেছে, খলিলুর রহমান উনি হচ্ছে এই যে জাতিসংঘের নতুন আমাদের সভাপতি হিসেবে উনি নির্বাচিত হয়েছেন, ঠিক আছে? তাহলে ওনার নাম হচ্ছে খলিলুর রহমান, ঠিক আছে? প্রত্যেকেই এটা একদম মুখস্থ করে রাখবা। এই এমসিকিউটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা সাম্প্রতিক প্রশ্ন। এই সাম্প্রতিক প্রশ্নে এই প্রশ্নটা কিন্তু তোমাদের ভাইয়েরা আসবে। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত হয়েছো ভাইয়েরা, প্রত্যেকে হচ্ছে একটু আমরা রিঅ্যাকশান ইউজ করব, আমরা প্রত্যেকে কি করব, রিঅ্যাক্ট দেওয়ার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই লাইক বাটনে হিট করব, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা আজকে যে ক্লাসে যুক্ত হয়েছি আমরা প্রত্যেকেই হচ্ছে একটু লাইক বাটনে হিট করি, যাতে করে রিয়াকশন দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি রেগুলার রিয়াকশন ইউজ করো তাহলে ক্লাসটা কিন্তু তোমার টাইম লাইনে পৌঁছাবে এবং আমরা তোমাদেরকে ফ্রিতে ক্লাস করাতে পারবো। দেখি তো কারা কারা রিয়াকশন দিয়েছো, প্রত্যেকে একটু রিয়াকশন দিতে হবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন দেখো, বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? কে বলতে পারবা? কমেন্টে জানাও। বাংলাদেশের সামরিক জাদুঘর, সামরিক জাদুঘর, এই জাদুঘরটা, অনেকগুলো জাদুঘর আছে। এখানে আরেকটা জাদুঘর তোমাদের আসতে পারে, মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে মুক্তিযুদ্ধের জাদুঘর এটা কোথায় অবস্থিত? তাহলে তোমরা এই প্রশ্নটা মুখস্থ করে রাখবা যে বাংলাদেশের বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? অপশন আছে ঢাকা ক্যান্টনমেন্ট, বিজয় সরণি ঢাকা, আগ্রাবাদ চট্টগ্রাম, সাভার ক্যান্টনমেন্ট। এই প্রশ্নটা প্রত্যেকে হচ্ছে একটু মুখস্থ করে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়েরা। যাদের একটা চাকরি লাগবে, যাদের একটা চাকরি দরকার, এই ইউনিয়ন সমাজকর্মীর চাইতে আর কোনো বেস্ট কোনো সার্কুলার হতে পারে না। এই সার্কুলারের যে প্রশ্নগুলা অনেক মানে খুবই একদম এত হার্ড কোনো প্রশ্ন করা না, একদম নর্মাল খুবই স্বাভাবিক প্রশ্ন করা হয় এবং সহজ টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন করা হয়, কমন টপিকগুলো থেকে। তো তোমরা যদি এই পরীক্ষায় টিকতে চাও তোমাদের মাস্ট বি এই বিগত সালের প্রশ্নগুলো ফলো করতে হবে এবং এইখান থেকে তোমার মার্ক পাওয়াটার ক্যাপাবিলিটি বা চান্স আছে, মানে পসিবিলিটি অনেক বেশি। সো তোমরা অবশ্যই এইগুলো মুখস্থ করে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে বিজয় সরণি ঢাকা, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সামরিক জাদুঘর, ঠিক আছে? মুক্তিযুদ্ধের সামরিক জাদুঘর বিজয় সরণি। সবাইকে ধন্যবাদ, যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকেই ধন্যবাদ এবং প্রত্যেকে হচ্ছে একটু রিয়াকশান দেওয়ার চেষ্টা করবা। এবার চলো আমরা পরের প্রশ্ন যাচ্ছি। এবার আমরা যাচ্ছি পরের প্রশ্ন, তোমরা দেখি পরের কি কি প্রশ্ন আছে। আমরা যাচ্ছি পরের প্রশ্ন, যাচ্ছি।
আচ্ছা, তোমরা সবাই হচ্ছে আমাদের একটু সাথে দেখো। আমরা যে প্রশ্নগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ইফেক্টিভ মনে হবে, আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি মার্ক করে দিচ্ছি, যাতে করে তোমরা পরীক্ষায় আসলে মুখস্থ করতে পারো। আচ্ছা, এবার দেখো 31 নাম্বার প্রশ্নটা, এটা হচ্ছে সাহিত্যের অংশটা থেকে। আমি বলেছিলাম যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল এবং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুইটা কবির যে টপিক আছে, গল্প, কবিতা, উপন্যাস আছে, এই দুজন কবিদের থেকে একটা বা দুইটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে। দেখো এখানে একটা প্রশ্ন আছে, কোন কবিতার রচনার কারণে কাজী নজরুল ইসলাম কারাগারে নেওয়া হয়েছিল? কারাগারে কোন কবিতার জন্য? এখানে অনেকগুলা কবিতা উনি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কবিতা ছিলেন যেটা হচ্ছে বিদ্রোহী কবিতা, যেটার জন্য উনি হচ্ছে মানুষের মনে একটা স্পিড জাগাইছিলেন। এই কবিতাটার নাম কি? কে কে বলতে পারবা? দেখো, কান্ডারি হুঁশিয়ার, অগ্রপথিক, তারপর হচ্ছে বিদ্রোহী, আনন্দময়ীর আগমনে, কোনটা হবে? সবাই হচ্ছে একটু কমেন্টে জানাও, আচ্ছা দেখো, যে মানে যে কবিতাটার কারণে উনি হচ্ছে যে উনার হচ্ছে কারাগার বরণ করেছিল এবং হচ্ছে ওনার জেল হয়েছিল, তো এই কবিতাটা কি? তোমরা সবাই হচ্ছে একটু কমেন্টে দ্রুত ঝটপট জানিয়ে দাও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমরা সবাই এই কবিতাটা সবাই হচ্ছে প্রত্যেকেই একদম মুখস্থ করে রাখবা, ঠিক আছে? তাহলে 31 নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরের প্রশ্নে যাচ্ছি। পরে যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা যাচ্ছি পরবর্তী, দেখি কোন প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেই প্রশ্নগুলো তোমাদেরকে মার্ক করে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলা বেশি গুরুত্ব দিয়ে চেষ্টা করবা মুখস্থ করার জন্য। আচ্ছা, এবার যাচ্ছি আমরা সমাজসেবা অধিদপ্তরের 2023 সালের পরীক্ষার ফিল্ড সুপারভাইজার, যারা হচ্ছে ফিল্ড সুপারভাইজার অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করবা, তাদের এই প্রশ্নটা এরকম টাইপের প্রশ্ন আসছিল। সো আমরা এই প্রশ্নগুলো দেখে তোমাদেরকে আমরা হচ্ছে এবার মার্ক করে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একদম মুখস্থ করে রাখবা। আচ্ছা, আমরা দেখে নেই। এই যে দেখো একটা অঙ্ক, লগ এক্স 3/2 হোল ইকুয়াল 2 হলে এক্স এর মান কত? মনে রাখবা, তোমাদের দুইটা অঙ্ক পরীক্ষায় আসবে, একটা আসবে তোমাদের লগ এবং আরেকটা আসবে সূচক থেকে। তো তোমাদের লগ সূচকের যে অঙ্কগুলো আছে, এই সূচকের বা লগের যে অঙ্কগুলো আছে, লগারিদম এবং সূচকের এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। সো তোমরা অবশ্যই এই প্র্যাকটিস করে রাখবা, এই টাইপের অঙ্কগুলো বারবার হচ্ছে খাতার মধ্যে প্র্যাকটিস করে রাখবা, ঠিক আছে? এরপরে দেখো আমরা পরে যাচ্ছি, পরে আর কি প্রশ্ন আছে। এই যে এখান থেকে দেখো 15 নাম্বার প্রশ্নটা, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত, একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত 2:3:4 দেয়া আছে। একটা মনে করো 2, একটা মনে করো 3, একটা মনে করো 4, এই অনুপাত দেয়া আছে। তাহলে বৃহত্তম কোণের পরিমাপটা কত? এটা কিন্তু নির্ণয় করতে হবে। সো এই যে কোণের অনুপাত টাইপের একটা ত্রিভুজ দেওয়া থাকবে, কয়েকটা কোণ দেওয়া থাকবে, এই কোণগুলো তোমাকে পরিমাপ বের করতে হবে, নির্ণয় করতে হবে। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বেশিরভাগ আসে। সো তোমরা এই 15 নম্বর অঙ্কটাকে ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, BBI দিয়ে রাখো, সবাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এবং প্রত্যেকেই এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করবা। আচ্ছা, সুহান, পারভিন, যারা টাকা পেমেন্ট করেছো প্রত্যেকেই বই পাবা 10 তারিখের পরে ইনশাল্লাহ। আমরা 10 তারিখের পরে সবার বই বুকিং দিয়ে দিব। আমাদের এখানে প্রচুর বইয়ের অর্ডার আসতেছে, টেনশনের কিছু নাই, ইনশাল্লাহ সবার বই আমরা দিয়ে দিব। আচ্ছা, প্রত্যেকেই এই অঙ্কগুলো দাগাইতেছো কিনা, তোমরা কি নোট করতেছো? নোট করার পরে সবাই হচ্ছে ডান লিখবা, খাতার মধ্যে অথবা কলমের মধ্যে, তোমার বইয়ের মধ্যে যে কোনো জায়গায় অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রত্যেকেই হচ্ছে একটা সস নিয়ে রাখো, কারণ পরবর্তীতে এই প্রশ্নগুলো কিন্তু তুমি খুঁজে পাবা না। কারণ আমার ক্লাসটা খুবই ইফেক্টিভ, আমি কিন্তু আমাদের বইটা থেকে, আমাদের যে ইউনিয়ন সমাজকর্মীর বইটা রয়েছে সমাজসেবা অধিদপ্তরের, এই বইটা থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিচ্ছি, যাতে করে তোমরা প্র্যাকটিস করতে তোমাদের সুবিধা হয় এবং পড়তে সহজ হয়, ঠিক আছে? আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারবার পড়ব, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, পসিবিলিটি আছে, ওই প্রশ্নগুলো পড়ব। কিন্তু আমরা সব পড়লে তো তোমার সময় নাই, 2-3 মাসে তুমি কভার করতে পারবে না। আর দেখো, চাকরি পরীক্ষার
তোমার টপিকের অভাব নাই, অনেক টপিক আছে, হাজার হাজার টপিক আছে, কিন্তু সব টপিক যদি তুমি ধরে ধরে পড়ো তাহলে তোমার পক্ষে এই পরীক্ষা অ্যাটেন্ড করা সম্ভব না। তো এই পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবা, আমি জাস্ট যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করে দিচ্ছি, তোমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, যারা টাকা পেমেন্ট করেছো প্রত্যেকের রিপ্লাই আমরা দিব ইনশাল্লাহ, প্রত্যেকের রিপ্লাই দেওয়া হবে, জাস্ট একটু আমাদেরকে সময় দিতে হবে। আচ্ছা চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আমরা সবাই একটু দেখি। আচ্ছা এবার দেখো আমাদের এখান থেকে যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 20 নম্বর প্রশ্নটা, এটা সবাই জানি, সবচেয়ে বেশি চা জন্মে কোথায়, সব থেকে চা পাওয়া যায়, চায়ের দেশ কোনটা? এখন আমরা অনেকেই জানি যে বলবা সিলেটে হচ্ছে চায়ের রাজ্য, সিলেটে, কিন্তু না, এখানে আরেকটা অপশন আছে মৌলভীবাজার, পঞ্চগড়, হবিগঞ্জ। দেখো এখানে আমাদের একটা চার্টও দেয়া আছে যে কোন জেলায় চায়ের উৎপাদনটা 168টি চা বাগান আছে। এখন ওই চা বাগানের কোনটা, চা বাগানের সংখ্যা কতগুলো রয়েছে আমরা একটু দেখি। মৌলভীবাজারে আছে 91টি, হবিগঞ্জে আছে 25টি, সিলেটে আছে 19টি, চট্টগ্রামে 21টি, রাঙামাটি 2টি এবং ঠাকুরগাঁও আছে 1টি। হ্যাঁ, এই মোটামুটি এটা একটা হিসাব দেওয়া আছে, তোমরা অবশ্যই এই চারটা মুখস্থ করতে পারো। 168টি দেওয়া আছে। যাই হোক, সবথেকে চা উৎপাদন হচ্ছে বা চায়ের যে উৎপাদনের যে কারখানা বা চা বাগানের সংখ্যা, চা বাগানের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে মৌলভীবাজার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমরা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? তোমরা খাতার মধ্যে যদি না লিখো, বইয়ের মধ্যে না দেখাও, তাহলে কিন্তু ক্লাসটা করে লাভ হবে না কোনো, ঠিক আছে? আমি বারবার বলতেছি তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবা এবং সবাই প্রত্যেকেই নোট করবা, এইগুলার প্রত্যেকে হচ্ছে নোট করে রাখবা। নোট করে রাখলে তোমার অনেকটা উপকারে আসবে ইনশাল্লাহ। আচ্ছা এবার যাই আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরে কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নিব পরের। আচ্ছা এই যে দেখো একটা প্রশ্ন, যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, যারা বিজ্ঞান বিভাগের, তারা এই প্রশ্নটা অবশ্যই পারবা, কিন্তু এটা সবাই মুখস্থ করে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়, মানে সবাই গ্রহণ করতে পারে, সবাইকে দিতে পারে এরকম। তাহলে দেখো কোন গ্রুপটাকে বলা হয়, তাহলে এটা কোন গ্রুপ? এখানে এ বি গ্রুপ আছে, বি গ্রুপ আছে, এ গ্রুপ আছে, এ পজিটিভ, বি পজিটিভ, হ্যাঁ এ নেগেটিভ, এরকম অনেকগুলো গ্রুপ আছে। তো আমরা এখানে আমাদের অপশনে দেওয়া আছে ও গ্রুপ। তো যাই হোক, কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলা হয়, কোন রক্তের গ্রুপকে, এটা একদম মুখস্থ করে রাখবা। এটা বিজ্ঞান রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে সায়েন্সের চ্যাপ্টার থেকে, সায়েন্সের যে টপিকগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির, ওই টপিকগুলো থেকে এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো তোমরা অবশ্যই এইটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? কোন রক্তের গ্রুপকে দাতা গ্রহিতা গ্রুপ বলা হয়। আচ্ছা এখন একটু বেশি হতে পারে, হ্যাঁ হ্যাঁ, বর্তমানে 71টি দেওয়া আছে, এটা অনেক আপডেট, হ্যাঁ এখন একটা আপডেট হয়েছে, অথবা আমাদের এখানে তথ্যটা অনেক আগের দেওয়া। সো তোমরা একটু মুখস্থ করে রাখবা। আচ্ছা এবার দেখো আমরা পরের প্রশ্ন যাচ্ছি। দেখো লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? আমাদের কয়েকটা রক্তকণিকার সম্পর্কে ধারণা রাখতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে লোহিত এবং একটা হচ্ছে অনুচক্রিকা, এইগুলা প্রত্যেকগুলা তোমাদের হচ্ছে মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, এই অনুচক্রিকা, লোহিত, শ্বেতকণিকা, হ্যাঁ এই প্রত্যেকটার মুখস্থ করে রাখতে হবে তোমার কাছে, ঠিক আছে? তো এখানে দেখো লোহিত রক্তকণিকার গড় আয়ুটা কত? 90 দিন, 100 দিন, 120 দিন, 150 দিন। অপশন সঠিক হচ্ছে 120 দিন। তোমরা অবশ্যই এগুলা মুখস্থ করে রাখবা। দেখো সাম্প্রতিক সাধারণ জ্ঞান বা প্রত্যেকটা জিনিস কিন্তু আপডেট হয়, এগুলো আপডেট হয়। সো তোমরা আপডেট তথ্যগুলা গুগল করে বা চ্যাটজিপিটি দেখে সার্চ করে নিয়ে রাখবা, কারণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান এগুলা প্রতি মাসে মাসে আপডেট হয়। সো এইগুলা তোমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অথবা গুগল চ্যাটজিপিটি দেখে দেখে এগুলা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? এরপরে আমাদের পরে দেখি কি কি প্রশ্ন আছে, আমরা দেখি পরে কি কি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই। আচ্ছা এবার দেখো আমাদের তোমাদের সমাজসেবা অধিদপ্তরের একটা প্রশ্ন এরকম আসতে পারে, বিভিন্ন ধরনের দিবস, বিভিন্ন প্রকার বা বিভিন্ন ধরনের যে দিবসগুলো আছে, এই বিভিন্ন প্রকারের দিবস থেকে তোমাদের প্রত্যেকটা দিবস কিন্তু মুখস্থ করে রাখতে হবে। বিভিন্ন যে দেশে, মানে আমাদের যে বাংলাদেশে যতগুলা দিবস রয়েছে, এই দিবস থেকে, যেমন বিশ্ব পরিবেশ দিবস, কে কে বলতে পারবা এটা কি মাস? এটা কি মাস?
তোমরা একটু সবাই বলো তো দেখি, আমি প্রশ্নটা করতেছি তোমরা কে কে পারবা একটু দেখি তো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, অবশ্যই অবশ্যই তোমরা বলো দেখি। বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? আজকে কিন্তু এরকম টাইপের আমি একটা আমার আইডিতে একটা সাজেশন দিয়েছি এবং আমাদের পেজে একটা সাজেশন দেওয়া হয়েছে, সকল দিবসগুলার আমি একটা পিডিএফ করে দিয়েছি। এইটা সবাই মুখস্থ করে রাখবা। বিভিন্ন প্রকার দিবস থেকে তোমাদের 1 মার্ক বা 2 মার্ক তোমাদের আসবে ইনশাল্লাহ। বিভিন্ন প্রকার যে দিবসগুলো আছে এই প্রত্যেকটা দিবস তোমরা মুখস্থ করে রাখবা। তো এরকম টাইপেরই দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এরকম টাইপের একটা প্রশ্ন দেওয়া আছে, বিশ্ব পরিবেশ দিবস। এখানে প্রশ্নটা হচ্ছে জাতীয় সমবায় দিবস কবে পালন করা হয়? জাতীয় সমবায় দিবস, যেহেতু সমাজ সেবা অধিদপ্তরের পরীক্ষা, সমাজ কল্যাণ সমাজ সেবা এই টাইপের বা ওই রিলেটেড টাইপের মানে তোমাদের প্রশ্নগুলো বেশিরভাগ আসবে। তাহলে আমরা দেখো বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন, এটা হচ্ছে জুন মাস, তাহলে এটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। আশা করি তোমরা সবাই উত্তর দিয়েছ। তাহলে আমাদের আজকের তারিখটা কত? আজকের তারিখটা হচ্ছে 5 তারিখ, তার মানে দ্যাট মিনস আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, বুঝতে পারছো? আচ্ছা তাহলে দেখো জাতীয় সমবায় দিবসটা কবে? জুলাই মাসের প্রথম শনিবার, নভেম্বর মাসের প্রথম শনিবার, জুনের মাসের দ্বিতীয় শনিবার, মে মাসের প্রথম শনিবার। তাহলে এটা হচ্ছে নভেম্বর মাসের প্রথম শনিবার। তোমরা সবাই এটা মুখস্থ করে রাখবা। এবার যাই আমরা পরবর্তী প্রশ্ন। আচ্ছা এবার সবাই একটু খেয়াল করো, তোমরা প্রত্যেকেই এই প্রশ্নটা একটু মুখস্থ করে রাখবা বাংলা ব্যাকরণ থেকে। আচ্ছা কয়েকটা প্রশ্ন আমি একটু লিখে দিই, তোমরা প্রত্যেকে একটু উত্তর দাও তো দেখি। শব্দের একক কি? তোমরা সবাই একটু বলো, সবাই আমি লিখতেছি তোমরা সবাই লেখো, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। শব্দের একক, শব্দের একক কি? ধ্বনির একক কি? তারপর তোমার লেখো শব্দ, ধ্বনি, বর্ণ, বর্ণের একক কি বা ক্ষুদ্রতম একক কি? সবাই বলো তো দেখি। শব্দ, ধ্বনি, বর্ণ, এই তিনটা থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্ন আসতে পারে ইনশাল্লাহ। এই তিনটা থেকে তোমাদের যে কোনো একটা আসতে পারে, এখান থেকে তোমাদের একটা মার্ক কমন আসার সম্ভাবনা পসিবিলিটি সব থেকে বেশি। সো তোমরা অবশ্যই শব্দের একক, বর্ণের একক, ক্ষুদ্রতম একক শব্দের বা ধ্বনির বা তোমার বর্ণের, এইগুলা সবাই মুখস্থ করে রাখবা। শব্দ, ধ্বনি এবং বর্ণ এগুলা থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। দেখো বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো কত প্রকার? মৌলিক ধ্বনিগুলো দেখো এখানে কয়েকটা অপশন দেয়া আছে, যেমন 2, 3, 4, 5। এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এই যে দেখো আমাদের প্রশ্ন কিন্তু এখানে পায়ে গেছি, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, বুঝতে পারছো? তাহলে ক্ষুদ্রতম এককটা যদি বলা হয় তাহলে সেটাকে ধ্বনি বলবে, কাকে? কোনটার? ভাষার। এরপর দেখো বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। এটা আমরা সবাই জানি। মৌলিক স্বরধ্বনি 7টি, যথা অ, আ, আ, ঠিক আছে, ই, উ, এ, ও। আচ্ছা তারপরে দেখো মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, এখানে কয়েকটা দেওয়া আছে, তো তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবা। তারপরে বাংলা ব্যাকরণ বই কিন্তু প্রতি বছরে বছরে আপডেট হয়। তো বাংলা ব্যাকরণের যে বইটা আছে নবম দশম শ্রেণীর, তোমরা অবশ্যই নবম দশম শ্রেণীর বইয়ের যে তত্ত্বগুলো আছে এই নবম দশম শ্রেণীর তত্ত্বগুলো তোমরা পড়ে রাখবা, যাতে করে তোমাদের এখান থেকে প্রশ্ন মিস না যায়, ঠিক আছে? আচ্ছা জান্নাতের ফুল লিখেছো শব্দের একক ধ্বনি, তারপরে ধ্বনি একক শব্দ, বর্ণের একক ভাষা। থ্যাংক ইউ। আহমেদ তুষার লিখেছো 3 প্রকার। আচ্ছা তারপরে একজন লিখেছো 2 প্রকার। যাই হোক তোমরা সঠিকটা অবশ্যই মুখস্থ করে রাখবা, একদম পড়ে রাখবা, ঠিক আছে? আমার কথা সাজেশন দেওয়া এবং মার্ক করে দেওয়া। আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, তোমরা তথ্যগুলো একদম খাতার মধ্যে মুখস্থ করে রাখবা, ঠিক আছে? লিখে রাখবা। আচ্ছা এরপরে দেখো আমরা পরে যাচ্ছি, পরে দেখি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিনা যেগুলা একদম কমন উপযোগী। আমরা ওই প্রশ্নগুলো তোমাদের মুখস্থ করার জন্য দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এটা 2023 সালের পরীক্ষা, সমবায় অধিদপ্তরের 2023-এর প্রশ্ন। সহকারী পরিদর্শক পদের নাম সহকারী পরিদর্শক।
আমরা ওইখান থেকে তোমাদের প্রশ্নগুলো হচ্ছে একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করব। দেখি কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। চৌবাচ্চার অঙ্ক এগুলো আসবে না, এগুলো পড়ার দরকার নাই। আমরা দেখি আরো গুরুত্বপূর্ণ কোনো অঙ্ক আছে কিনা তোমাদের জন্য। সবাই প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। এই যে দেখো আরেকটা অঙ্ক, এই যে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। এটা কিন্তু আমি শুরুতে যখন প্রশ্ন ব্যাংকটা নিয়েছিলাম, সেখানে আমি মার্ক করে দিয়েছিলাম এই টাইপের একটা অঙ্ক রিপিট করছে। তার মানে এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছিলাম যে এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু তোমাদের পরীক্ষায় একটা এমসিকিউ আসবে। সো তোমরা অবশ্যই এই টাইপের অঙ্কগুলা একদম মুখস্থ করে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। তোমরা ওই প্রশ্নগুলো একটু দেখি কে কে পারবা। আমরা তোমাদেরকে একদম মার্ক করে দিচ্ছি যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, যেগুলা পড়া উচিত, যেগুলো তোমাদের স্কিপ করা যাবে না। আচ্ছা, এবার দেখো একটা প্রশ্ন, এই প্রশ্নটা আসবে এটা গ্যারান্টেড 100% কমন উপযোগী প্রশ্ন। এই যে 21 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে 100% নিশ্চিত ধরে রাখতে পারো, কারণ এই টাইপের প্রশ্নগুলো বেশিরভাগ আসে। যদিও এগুলা জ্ঞানমূলক প্রশ্ন, মুখস্থের প্রশ্ন। দেখো সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। সন্ধি বিচ্ছেদ তো সবাই পড়ছো, তো এখন বলতে হবে যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। একটা হচ্ছে ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব। তো তোমরা অবশ্যই একটু কষ্ট করে জানাও তো দেখি, এটার ব্যাখ্যাও আমাদের বইয়ে দেওয়া আছে। তো এখন বলো সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। আরও কয়েকটা এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। সন্ধি, তারপর হচ্ছে তোমার পদ, তারপর হচ্ছে বর্ণ, এগুলো অনেক সময় এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তো এখন তোমাদের বলতে হবে যে সন্ধি বিচ্ছেদ যেটা অধ্যায়টা আছে, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় সন্ধি নিয়ে। সন্ধি শব্দের অর্থ কি, সন্ধির কাজটা কি, কে কে বলতে পারবা। সন্ধির কাজ কি, এটার কাজ কি, সন্ধি কি করে, সন্ধির কাজটা কি, কে কে বলতে পারবা একটু কমেন্টে জানাও তো দেখি। আমরা দেখতে চাই কারা কারা পারবে। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। আচ্ছা, রকিবুল লিখেছ ধ্বনিতত্ত্বের মধ্যে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পাহিমা 25 লিখেছ না, এটা উত্তরটা দাও, সঠিক উত্তরটা। তারপরে লাবণী লিখেছ ধ্বনিতত্ত্ব। তারপরে আমরা দেখতে পাচ্ছি অজান্তা লিখেছ। তোমরা এখন যে প্রশ্নটা দিয়েছি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, জয়চন্দ্রশীল লিখেছ ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা হয়। জুয়েল লিখেছ খ নাম্বারটা। তারপর জানাতুল লিখেছ বি নাম্বারটা। তারপরে আহনাফ লিখেছ মিলন। তারপরে বুলবুল লিখেছ ধ্বনিতত্ত্বের মধ্যে। তারপরে স্যার উত্তর আপনার এই জায়গায় দিয়ে সবগুলো, হ্যাঁ উত্তরগুলো দেওয়া আছে, এই জন্য আজকে উত্তরগুলো দিয়ে রাখছি। যাই হোক, আগামীকালকে যখন ক্লাসে আসবো তখন আমরা অপশনগুলো তোমাদেরকে দিব না, অপশনগুলো ছাড়াই। তবে এই প্রশ্নটা তোমরা একদম মুখস্থ করে রাখবা, আমি জাস্ট বলতেছি, তোমরা এই প্রশ্নগুলো একদম মুখস্থ করে রাখবা, ঠিক আছে। সন্ধির অর্থ মিলন। আচ্ছা, সন্ধি শব্দের অর্থ মিলন। যাই হোক, অনেকেই পারতেছো। তো সন্ধি শব্দের অর্থ কি, মিলন। তা সবাই এটা মুখস্থ করে রাখবা যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত ধ্বনিতত্ত্বের মধ্যে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার যাই আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে। এবার যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, দেখি আরও কি কি প্রশ্ন রয়েছে। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, তোমরা সবাই খেয়াল করো। আমরা যে প্রশ্নগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো তোমাদেরকে আমরা হচ্ছে মার্ক করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে এই যে দেখো আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, জাতীয় বীমা দিবস। এখন বলতে পারবা তোমরা কে কে প্রশ্নটা, আমি যদি প্রশ্ন করি যে বীমা, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে মানুষের হচ্ছে ঋণ, হ্যাঁ মানুষের ক্ষুদ্র ঋণ, অথবা মানুষের যে ইয়াগুলো আছে, ধরো আমি যদি বলি ক্ষুদ্র ঋণ বলা হয়, হ্যাঁ মানুষের যে বয়স্ক ভাতা আছে, হ্যাঁ বয়স্ক ভাতা বিভিন্ন ধরনের ভাতা, হ্যাঁ বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই টাইপের অনেকগুলো তোমাদের হচ্ছে যে প্রশ্ন আসতে পারে। এবং দেখো বীমা নিয়ে কাজ করে বা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে, হ্যাঁ মানুষকে সহায়তা করে, মানুষের কল্যাণে কাজ করে, এটা কোন সেক্টর, কোন মন্ত্রণালয়, এটা কিন্তু গতকালকে আমরা পড়াইছিলাম। এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। এটা কোন মন্ত্রণালয়, সেটা হচ্ছে সমাজ সেবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ঠিক আছে। তো দেখো এখানে জাতীয় বীমা দিবস, এই বীমাগুলোও কিন্তু ওই সমাজ কল্যাণ তোমার সমাজ সেবা অধিদপ্তরের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। তাহলে দেখো এই যে বীমা,
এই জাতীয় বীমা দিবস, যেহেতু এটা সমাজসেবার প্রশ্ন, সমাজসেবার পরীক্ষা হবে, তো এই টাইপের প্রশ্ন বা এই দিবসগুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবে। তা দেখো, জাতীয় বীমা দিবস 1 জুন, 3রা মার্চ, 1 মার্চ, 5ই জুন। তোমরা কোনটা হবে সঠিক তোমরা সবাই মুখস্থ করে রাখবা, এবং তোমরা অবশ্যই এটা একদম খাতার মধ্যে নোট করে রাখো, ঠিক আছে? হ্যাঁ, জান্নাতের ফুল সঠিক উত্তর দিয়েছো। আফসানা মিমি সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। হ্যাঁ, মানুষকে সহায়তা করে সমাজসেবা অধিদপ্তর, থ্যাংক ইউ। সামিউল সঠিক উত্তর দিয়েছো। আমিনা সঠিক উত্তর দিয়েছো, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তারপরে রবিউল লিখেছো 1 মার্চ। আচ্ছা, এটা দেওয়া আছে অপশনে, যাই হোক তোমরা এটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? এবার যাচ্ছি পরের প্রশ্নে। আমরা আরও দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এই যে দেখো 49 নাম্বার প্রশ্নটা, বাংলা বর্ণমালায় কতটি মাত্রাহীন বর্ণ আছে? আমি এখানে তোমাদের একটা এমসিকিউ তোমাদেরকে ধরাই দিচ্ছি। এই এমসিকিউটা তোমাদের পরীক্ষায় আসবে 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 ইনশাল্লাহ। তোমরা সবাই লিখো মাত্রাহীন বর্ণের সংখ্যা। মাত্রাহীন, একটা হচ্ছে মাত্রাহীন বর্ণের সংখ্যা, আরটা হচ্ছে পূর্ণমাত্রার সংখ্যা, পূর্ণমাত্রার সংখ্যা, আরটা হচ্ছে অর্ধমাত্রার সংখ্যা। এই 3টা মাত্রা তোমাদের হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তোমরা অবশ্যই যারা এই সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা দিবা, হ্যাঁ, মাত্রাহীন বর্ণের সংখ্যা, পূর্ণমাত্রার সংখ্যা, অর্ধমাত্রার সংখ্যা, প্রত্যেকটা বর্ণের সংখ্যা একদম মুখস্থ করে রাখবা। আচ্ছা, যদি কেউ পারো তোমরা হচ্ছে কমেন্টে জানাবে দেখি মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টা আছে, পূর্ণমাত্রার সংখ্যা কয়টা আছে, এবং অর্ধমাত্রার সংখ্যা কয়টা আছে। এই প্রশ্নটা তোমাদের আসবে পরীক্ষায়, এটা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা কষ্ট করে আমাদের এই বইয়ের যে চার্টটা আছে, এই চার্টটা একদম মুখস্থ করে রাখবা, এই চার্টটা একদম মুখস্থ করে রাখবা। তাহলে তোমরা এখান থেকে একটা এমসিকিউ আমি বলে দিলাম। আমি আজকে যেগুলো গুরুত্বপূর্ণ বলতেছি, তোমরা যদি এটা মানে জাস্ট ক্লাস হিসাবে নাও তাহলে হবে না। আমি এটা সাজেশন ভিত্তিক ক্লাস দিচ্ছি, এটা সাজেশন ভিত্তিক ক্লাস, এই জন্য আমি ডিটেলসে পড়াচ্ছি না। জাস্ট আমি তোমাদেরকে যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমি দাগাই দিচ্ছি। এখন তোমরা যদি এগুলো খাতার মধ্যে না লিখো, বইয়ের মধ্যে না লিখো, বা স্ক্রিনশট না রাখো, তাহলে কিছু করার নাই। আর এইগুলা কিন্তু এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো দেখো, এই যে মাত্রা, যে আমাদের যে বর্ণের যে চ্যাপ্টারটা আছে, হ্যাঁ, আমাদের যে বর্ণের যে চ্যাপ্টারটা আছে, ধ্বনি এবং বর্ণ, এই বর্ণের যে চ্যাপ্টারটা আছে, বর্ণের চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন কিন্তু একটা এমসিকিউ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। সমাজসেবা, খাদ্য, পরিবার পরিকল্পনা, যে কোনো চাকরি পরীক্ষায় এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা আরিয়া লিখেছ মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি, তারপরে আমরা 6টি বা কনফিউজড। আচ্ছা, পূর্ণমাত্রা হচ্ছে 30টি, তারপরে হচ্ছে শুভঙ্কর রয়েছে 10টি। আচ্ছা, মাত্রা ছাড়া সংখ্যা 4টি। লিপা লিখেছ অর্ধমাত্রা, অর্থ না, এটা অর্ধমাত্রা, আর হচ্ছে পূর্ণমাত্রা। আচ্ছা, সামিউল লিখেছ পূর্ণমাত্রা 32টি, আর অর্ধমাত্রা হচ্ছে 8টি। আচ্ছা, আমিনা লিখেছ 10টি, 32টি, 8টি। আচ্ছা, থ্যাংক ইউ যারা যারা সঠিক উত্তর দিয়েছ। হ্যাঁ, সবগুলো উত্তর দেয়া আছে মোহাম্মদ। আমরা এই জন্য আমরা হচ্ছে আজকে, যেহেতু তোমাদের এই উত্তরগুলো দেওয়া আছে, নেক্সট ক্লাসে আমরা অপশন ছাড়া তোমাদেরকে পরীক্ষা লাইভে আসবো, ঠিক আছে? আজকে অপশন দিয়ে দিচ্ছি, যেটা আমাদের সাজেশন ভিত্তিক ক্লাস। জাস্ট এগুলো হচ্ছে আমি তোমাদেরকে মুখস্থ করার জন্য সাজেস্ট করতেছি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এগুলা মুখস্থ করে রাখবা। দেবী অন্নপূর্ণা, হ্যাঁ, তোমার ক্লাস তুমি আমার মনোযোগ দিয়ে পড়ো, তোমার কমেন্টটা পড়তেছি ভাইয়া, তুমি কমেন্ট করো, সমস্যা নাই। আমি প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করতেছি, আমি প্রত্যেকের কমেন্ট হচ্ছে পড়ার চেষ্টা করতেছি, ঠিক আছে ভাইয়ারা? তাহলে দেখো, এখানে পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা দেখো, এখানে হচ্ছে 32টি, পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা হচ্ছে 32টি, মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি, এবং অর্ধমাত্রার সংখ্যা বর্ণ হচ্ছে 8টি। তোমরা এই চ্যাপ্টারটা একদম মুখস্থ করে রাখবা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, যারা যারা স্ক্রিনশট নিয়েছো অথবা লিখেছো, আমরা প্রত্যেকে হচ্ছে একবার ডান লিখবো। যারা লিখেছো খাতার মধ্যে, প্রত্যেকে আমরা হচ্ছে একটা ডান লিখি। আমি চিল্লায় চিল্লায় পড়াচ্ছি, যদি তোমরা খাতার মধ্যে এগুলো নোট না করো, যদি তোমরা প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু ভাই লাভ নাই। অবশ্যই খাতার মধ্যে এগুলো নোট করে রাখতে হবে, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে হচ্ছে একটু লেখছো কিনা, যারা লিখেছো প্রত্যেকে আমরা একটু ডান লিখবো। আচ্ছা,
রুহুল আমিন স্যার প্লিজ মাই লাভ রেসপেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে ফারজানা ডান লিখেছো, লোপা ডান লিখেছো, তাসমিয়া ডান লিখেছো, মাশাল্লাহ। অবশ্যই তোমরা এগুলা মুখস্থ করে রাখতে হবে এবং লিখতে হবে খাতার মধ্যে ভাইয়েরা। যদি না লিখো তাহলে কোনো কাজ হবে না, ঠিক আছে? ক্লাসটা কিন্তু সাজেশন ভিত্তিক ক্লাস। এবার দেখো আমরা পরবর্তীতে প্রশ্ন যাচ্ছি। পরবর্তী আমাদের পরীক্ষা হচ্ছে সমবায় অধিদপ্তরের প্রশ্ন, এবং এটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর মহিলা পরিদর্শক, এবং 60 মিনিট সময় ছিল, পূর্ণমান ছিল 50 মার্ক। আমরা দেখি কি কি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, এবার দেখো 4 নাম্বার যে প্রশ্নটা, 50 থেকে 103 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে? তোমরা চোখ বন্ধ করে লিখে রাখো মৌলিক সংখ্যা। তোমাদের যে মৌলিক সংখ্যার যে চ্যাপ্টারটা আছে, এই মৌলিক সংখ্যা বা সংখ্যার যে চ্যাপ্টার, এই মৌলিক সংখ্যা থেকে তোমাদের একটা এমসিকিউ আসবে, একটা মার্ক তোমাদের নিশ্চিত কমন। তোমরা 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো একটু চারটা একটু দেখে রাখবা, একদম মুখস্থ করে রাখবা, টুরস্থ করে রাখবা। তাহলে 50 থেকে 103 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি? মৌলিক সংখ্যা বলতে কি বুঝো? যে সংখ্যার ওই সংখ্যা ব্যতীত কোনো উৎপাদক থাকে না, সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এবং মৌলিক সংখ্যাগুলো কিন্তু তোমার ভাঙা যায় না। তো দেখো আমরা 50 থেকে 103 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কতগুলো আছে তোমরা সবাই কমেন্টে জানাও, এবং অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবা, ঠিক আছে? এবার দেখো আমাদের এখানে আরও দেখি কি কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, এবার আসি তোমাদের বীজগাণিতিক মান নির্ণয়। দেখো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত? এই টাইপের তোমাদের মান নির্ণয়, বীজগণিতের যে মান নির্ণয় যে চ্যাপ্টারটা আছে, বীজগণিতের যে মান নির্ণয়ের চ্যাপ্টারটা আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে তোমাদের এক বা দুইটা এমসিকিউ কমন আসবে। যে কোনো পদে তুমি অ্যাপ্লাই করো বা পরীক্ষা দাও, ঠিক আছে? 1 বা 2টা অঙ্ক তোমাদের অবশ্যই কমন আসবে। সো অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? তো দেখো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার কত? তাহলে এখানে প্রথমে আমাদের সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে মান বের করে তারপরে এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এই অঙ্কটা কিন্তু করতে হয়, ঠিক আছে? এবার দেখি আমাদের পরে কি কি চ্যাপ্টার আছে। আচ্ছা, এই যে দেখো 10 নাম্বার অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লসাগু এবং গসাগু মনে রাখবা, লসাগু থেকে এবং হচ্ছে আরেকটা গসাগু। এই লসাগু এবং গসাগু দুইটা অঙ্ক কিন্তু তোমাদের আসতে পারে, দুইটা থেকে যে কোনো একটা আসবে। লসাগুর চ্যাপ্টারটা এবং আরেকটা হচ্ছে গসাগুর চ্যাপ্টার, এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। সো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা, ঠিক আছে? তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, এ টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, রাশিগুলোর গসাগু কত? তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি? তারপরে এ টু দি পাওয়ার 4। এগুলোকে আমাদের ভাঙতে হবে। এই এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 4কে ভাঙার পরে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে এই অঙ্কের গসাগু। তোমরা এই অঙ্ক একটা মুখস্থ করে রাখবা, অবশ্যই একটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই দেখো 14 নম্বর বাংলা সাহিত্যের চ্যাপ্টার থেকে তোমাদের আজকে আমি একটা সাজেশন দিয়েছিলাম। আমাদের পেজে সাহিত্যের যে চ্যাপ্টারটা আছে, সাহিত্য, আমরা হচ্ছে বাংলা সাহিত্যের যে অংশটা আছে, সাহিত্যের অংশটা খেয়াল রাখবা। বিভিন্ন ধরনের কবিদের যে ছদ্মনাম আছে, এই ছদ্মনাম থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ছদ্মনাম, বিভিন্ন কবিদের বা লেখকদের যে ছদ্মনাম রয়েছে, এই ছদ্মনামগুলা অবশ্যই মুখস্থ করে রাখবা। লাবণী এগুলা পারে, থ্যাংক ইউ, এবং তোমার জন্য শুভকামনা রইল। যারা পারো তাদের তো বলার দরকার নেই, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে রাখবা। দেখো এখানে কোন লেখক বীরবল ছদ্মনাম লিখতেন? বীরবল। আচ্ছা, বীরবল হচ্ছে কার ছদ্মনাম? তাহলে আমরা হচ্ছে এখানে একটা লিখলাম বীরবল, আরেকটা হচ্ছে যদি আমি লিখি বানু সিংহ ঠাকুর। কে বলতে পারবা? বানু সিংহ ঠাকুর কারা কারা পারবে একটু জানিয়ে দাও আবার দেখি। বানু সিংহ ঠাকুর কার উপাধি ছিল, কার ছদ্মনাম ছিল, কার ছদ্মনাম? এবার হচ্ছে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। ছদ্মনাম থেকে তোমাদের একটা এমসিকিউ আসবে, এটা 1 মার্ক নিশ্চিত ধরে রাখতে পারো, এবং এটা 100%।
বিভিন্ন ধরনের কবিদের ছদ্মনাম থেকে প্রশ্ন প্রতি বছর প্রশ্ন আসে, সো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। তো এখানে আমাদের অপশন দেওয়া আছে জগৎমোহিনী, প্রেমচন্দ্র মিত্র, প্রমনাথ বসু, প্রমোদ চৌধুরী। তো এখানে 4টা অপশন, এটা তো দেওয়া আছে। তো এবার বলো বানর সিংহ ঠাকুর, এই বানর সিংহ ঠাকুর কার ছদ্মনাম ছিল? বানর সিংহ ঠাকুর কার ছদ্মনাম ছিল? এবার দেখি কারা কারা পারবা। মাশাল্লাহ, আমরা দেখতে পাচ্ছি অজন্তা উত্তর দিয়েছে সঠিক, তারপরে নিপা, তারপরে দেখেছি সামিউল সঠিক উত্তর দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, বানর সিংহ। আচ্ছা, তারপরে স্যার এড়ে যাচ্ছেন আপনারা। হ্যাঁ স্যার, ফ্রি অর্ডারের পুরস্কার হ্যাঁ দিব। আচ্ছা, রবি ঠাকুর, হ্যাঁ রাজিয়া সুলতানা ইমা, থ্যাংক ইউ। সুমাইয়া আক্তার নিতু উত্তর দিয়েছো, তারপরে সুমাইয়া আফরিন সাদিয়া, মোহাম্মদ সেলিম ভাইয়া উত্তর দিয়েছো, তারপর জান্নাতের ফুল, মাশাল্লাহ, থ্যাংক ইউ সবাইকে। তাহলে দেখো এটা হচ্ছে প্রমোদ চৌধুরী, আর বানর সিংহ ঠাকুর ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবি ঠাকুরের, আমাদের কবিগুরু যে রবি ঠাকুর আছে, ওই রবি ঠাকুরের ছদ্মনাম হচ্ছে বানর সিংহ ঠাকুর, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। দেখি আর কোন প্রশ্নগুলা খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা যাচ্ছি পরের প্রশ্নগুলা দেখছি কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো আমি আজকে যেগুলো মার্ক করে দিচ্ছি, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে রাখবা, কারণ এইখান থেকে প্রশ্ন প্রতি বছর আসে। আচ্ছা, এটা ক্যামেরাম্যান পদে এখানে তোমার হচ্ছে লিখিত পরীক্ষা হয়েছিল, এগুলো দেখার দরকার নেই। আমরা অন্য একটা প্রশ্ন মেঁকে যাচ্ছি যেটা তোমাদের কাজে আসবে। যে প্রশ্ন ব্যাংকগুলো তোমাদের কাজে আসবে। আচ্ছা, এটা হচ্ছে ক্যাশিয়ার পদের পরীক্ষা, এগুলো তোমাদের লাগবে না, রিটেনগুলো তোমাদের পড়ার দরকার নাই, জাস্ট হচ্ছে এমসিকিউ টাইপের যে পরীক্ষাটা হবে, এমসিকিউ টাইপের ওই পরীক্ষাগুলো। আচ্ছা, এটা দেখি এটা কোন পরীক্ষা হয়েছিল, আমরা এটা একটু দেখে নিই। আচ্ছা, এই যে ভাইয়েরা চলে আসছে, এবার হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী 2022 সালের প্রশ্ন। যারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছে, দেখো ভাইয়েরা আমার এই ক্যাটাগরির প্রশ্নগুলো কেমন হয়। ইউনিয়ন সমাজকর্মীর প্রশ্ন, সমাজসেবা অধিদপ্তরের 2022 সালের প্রশ্ন, 70 মার্কের পরীক্ষা হয়, 70 মার্কের এমসিকিউ হয়, 90 মিনিট সময় থাকে এবং টাইম থাকে 90 মিনিট। আমরা 2022 সালের প্রশ্নটা একটু দেখি। যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছো, এবার হচ্ছে সবাই মনোযোগ দাও, তোমাদের প্রশ্নটা কেমন হয় এবং কেমন টাইপের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আমরা একটু দেখে নেই। সবাই হচ্ছে একটু দেখো, প্রথমে 1 নম্বর প্রশ্ন আসছিল একটা বীজগণিত, x - y = 2 হলে xy = 24 হলে x + y হোল স্কয়ার মানে a + b হোল স্কয়ারের মান কত? এটা একটা সহজ অঙ্ক ছিল। আচ্ছা, তারপরে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশের সূত্রটা কি? লব এবং হরের মধ্যে যে একটা নিয়ম আছে, তোমরা আশা করি সবাই পারবে। প্রকৃত ভগ্নাংশ আর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের সূত্র এবং সংজ্ঞা মুখস্থ করে রাখবো সবাই। তারপরে একটা প্রশ্ন আসছিল কোনটি বড়? এখানে দশমিকের মানের পরে কয়েকটা গড় দেয়া আছে, এটার উপর ডিপেন্ড করে কোনটা বড় এবং কোনটা ছোট। তারপর দেখো আরেকটা আসছিল যে লসাগুর পূর্ণরূপটা কি? লসাগুর পূর্ণরূপ আসছে এবং তোমরা অবশ্যই গসাগু এবং লসাগুর পূর্ণরূপটা মুখস্থ করে রাখবা। আচ্ছা, তারপরে আসছিল বৃত্ত দেখে, বৃত্তের চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? যা বলা হয়, ব্যাস বলা হয়, পরিধি বলা হয়, বৃত্তচাপ বলা হয়। এটা হচ্ছে বৃত্তের পরিধি, এটা তো সবাই জানি। তারপর দেখো কোনটি বর্গ সংখ্যা নয়? 1, 5, 4, 9। এখানে যেটাকে বর্গ করা যায় না সেটা হচ্ছে বর্গ সংখ্যা। আমরা দেখো 4কে কিন্তু আমরা বর্গ করতে পারি, যেমন 2 × 4। তারপর 9কে বর্গ করতে পারি, 3 × 9। 5কে বর্গ করা যায় না। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা 1 স্কোয়ার করলে একই হবে, ঠিক আছে, কিন্তু 5কে আমরা বর্গ করতে পারবো না, তাহলে হচ্ছে 5 হচ্ছে এটা বর্গ সংখ্যা নয়, এই একটা অপশন আসছে। তারপর দেখো দুইটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুটি কত?
খুবই একটা সিম্পল অঙ্ক। এখানে একটা মনে করি একটা আমরা বর্গের একটি সংখ্যা খ, তারপর খ ধরে অপর সংখ্যা হচ্ছে ক প্লাস 1, যেহেতু এখানে বর্গের অন্তর দেয়া আছে, তারপরে এখানে 3 ইকুয়াল হচ্ছে 3, তারপরে ক্যালকুলেশন করে এখানে ক এর মানটা বের হয়েছে। তারপর দেখো কবির সাহেবের 3 পুত্রের বয়সের এখানে দেওয়া আছে, তারপরে এখান থেকে পুত্রের পিতা পুত্রের বয়সের মান বের করতে বলছে। আচ্ছা, তারপরে দেখি আমাদের আর কি আসছে, শতকরা থেকে একটা অঙ্ক আসছে, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় থেকে একটা অঙ্ক আসছে। তারপর দেখো এখানে এই যে আবার একটা বীজগণিত থেকে x এর মান নির্ণয় থেকে একটা আসছে। তারপরে আমরা একটু দেখে নেই কি হলো। আচ্ছা, আমাদের বোর্ডে কি প্রবলেম হয়েছে নাকি? একটু নো সিগন্যাল দেখাচ্ছে কেন? সরি আমাদের ল্যাপটপটা একটু বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, যারা এতক্ষণ ক্লাসে ছিল সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখানে একটু ল্যাপটপে একটু সমস্যা করতেছে, আমাদের চার্জ শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমরা তোমাদেরকে দেখাইতেছিলাম এইগুলা হচ্ছে তোমাদের যে অঙ্কগুলো বিগত সালে আসছে, এই অঙ্কগুলো তোমরা অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? সো আমরা যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে এগুলো তোমাদেরকে আমরা মার্ক করে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো দেখবা। আচ্ছা, তারপর দেখো এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো বঙ্গভঙ্গ রদ কবে হয়, বঙ্গভঙ্গ রদ কবে করা হয়েছিল, বঙ্গভঙ্গ রদ কখন করা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কোন প্রশ্নটা আসছিল দেখি তো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কতবার পরিবর্তন করা হয়। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংবিধান থেকে তোমাদের প্রশ্ন আসবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান কতবার, 17 বার সংশোধন করা হয়েছে, 17 বার। এটা একদম ঠাড়া মুখস্থ করে রাখবা যে আমাদের যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এই সংবিধানটা কততম সংশোধনী করা হয়েছিল, কতবার এবং কততম, সেটা হচ্ছে 17 বার, ঠিক আছে? তো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। তারপর দেখো এখান থেকে মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়, কত তারিখে, এটা আসবে না, যেহেতু এটা ওই মুক্তিযুদ্ধভিত্তিক বঙ্গবন্ধুর ইতিহাস, তো এখান থেকে প্রশ্ন হয়তো নাও আসতে পারে, এটা পড়ার দরকার নাই। তারপরে আমাদের এখানে গ্রিন পিস আসছিল, তারপরে এখানে অনেকগুলো প্রশ্ন আসছিল। আজকে আমাদের বোর্ডটা একটু প্রবলেমই করতেছে। তো যাই হোক, আমরা তোমাদেরকে যে কথাটুকু বলতে চাচ্ছি, আজকে আমাদের ক্লাসে জাস্ট যতগুলো পারলাম বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা পরবর্তী ক্লাসে আমরা বাকি যে প্রশ্ন ব্যাংকগুলো আছে এইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো যারা এই মুহূর্তে ছিল অনলাইনে, প্রত্যেকেই যারা আমাদের অনলাইনে যারা ক্লাস করতে চায় অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবা, এবং যাদের আমাদের ইমরান সাজেশন বইটা দরকার তারা প্রত্যেকে অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করার চেষ্টা করবা। যারা আমাদের ইমরান সাজেশন বইটা নিতে চাও, প্রত্যেকেই আমাদের ইমরান সাজেশন বইটা যাদের লাগবে তারা প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবা। আমাদের ইমরান সাজেশন বইটি যাদের লাগবে তারা প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের নাম্বারগুলো সবাই লেখো, সবাই কষ্ট করে একটু নোট করো, 01400496572 এই নাম্বার আমাদের। এবং আরেকটি নাম্বার আমি তোমাদেরকে দিচ্ছি 01902147108, এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং আমাদের আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01985595508। এই হোয়াটসঅ্যাপগুলোতে তোমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবা, আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবা, ঠিক আছে? যাদের বইগুলো লাগবে তারা প্রত্যেকে আমাদের এই হোয়াটসঅ্যাপগুলোতে সংগ্রহ করার চেষ্টা করবা। এবং আমাদের বইটার মূল্য 350 টাকা, অনলি 350 টাকা, কুরিয়ার চার্জ সহ। সো প্রত্যেকেই এই বইটা যাদের লাগবে, সমাজসেবা অধিদপ্তরের আমাদের বইটা যারা নিতে চাও তারা প্রত্যেকেই যোগাযোগ করার চেষ্টা করবা। আমাদের এই বইটা পাওয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এবং আমরা 10 তারিখ থেকে সবাইকে বইটা পাঠাবো ইনশাল্লাহ। 10 তারিখ থেকে এই বইটা সবার হাতে চলে যাবে, এবং 10 তারিখ থেকে আমরা বুকিং দিব। যারা যারা অর্ডার করতে চাও প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের আপডেট সম্পূর্ণ নতুন সংস্করণের বই আসতেছে, এই বইটা সবাই সংগ্রহ করতে পারো। 350 টাকা, 350 টাকা এই বইটার মূল্য।
তো যারা আমাদের এই সাজেশন বইটা নিতে চাও তারা প্রত্যেকেই এই নাম্বারগুলোতে মেসেজ করবা 01400496572, 0902 0985। প্রত্যেকে এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একটা সর্স নিয়ে রাখতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে ইনশাল্লাহ। তো আগামীকালকে ইনশাল্লাহ আবারও আসবো আমরা নতুন একটি ক্লাসের আয়োজন নিয়ে। ইনশাল্লাহ প্রত্যেকেই ক্লাসে উপস্থিত থাকবা এবং তোমাদেরকে আমরা বেস্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ হানিফ, তুমি পাশাপাশি অনার্সের পড়াশোনার পাশাপাশি তুমি চাইলে চাকরিটা করতে পারবা, তোমার টেনশনের কিছু নাই, তুমি পড়াশোনার পাশাপাশি এটা করতে পারবা। আচ্ছা তারপরে আমরা রীতা বইটা নিতে চাই। তোমরা যাদের বইটা প্রয়োজন, যাদের ইমরান সাজেশনের বইটা লাগবে, তারা সকল পদের জন্য এই একটি মাত্র বই পড়লে হবে, বাজারের আর কোনো বই লাগবে না, ঠিক আছে? বাজারের আর কোনো বই লাগবে না, জাস্ট একটা মাত্র বই নিলে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমাদের বইটা যাদের প্রয়োজন, যাদের আমাদের বইটা লাগবে, তারা প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? যাদের বইটা প্রয়োজন, যাদের বই লাগবে, তারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করার চেষ্টা করবা। 01400496572, 01902147108 এবং 01985595508। এই তিনটা নাম্বারে তোমরা যোগাযোগ করে 350 টাকা পাঠাবা। পাঠানোর পরে নাম, ঠিকানা, সুন্দরবন কুরিয়ার অ্যাড্রেস এইগুলো আমাদেরকে দিলে আমরা ওই ঠিকানায় তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, পাঠানো। আচ্ছা স্যার আমার নেট সমস্যা পড়ে কি? হ্যাঁ, ক্লাসটা পরেও তুমি করতে পারবা, সমস্যা নেই, ক্লাস রেকর্ড থাকবে এবং ক্লাস পেজে থাকবে। আচ্ছা রহিমা মাত্র 800, সমস্যা নেই, তুমি অবশ্যই ক্লাসটা নোট করে রাখবা। হ্যাঁ হাসান আহমেদ, তুমি 26-এর যে আপডেট তথ্যগুলো আছে সেগুলো তুমি আমাদের কাছ থেকে নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা এমএস বৃষ্টি স্যার এখন আবেদন করেননি, আবেদনটা তুমি অনলাইনে একটা কম্পিউটার দোকান থেকে করে নিবা, অনলাইনে একটা কম্পিউটার দোকান থেকে করে নিবা, ঠিক আছে? তারপরে বইটা কি হোম ডেলিভারি দেওয়া যাবে? না, হোম ডেলিভারিতে দেওয়া যাবে, তবে আলাদা 100 টাকা চার্জ দিতে হয়, হোম ডেলিভারির জন্য আলাদা 100 টাকা চার্জ দিতে হয়, ঠিক আছে? আচ্ছা মুশারফ, যারা অর্ডার করেছো প্রত্যেকেই পাবা। আচ্ছা তারপরে মেহেদি হাসান রাতুল, স্যার রিপ্লাই করেন না পেমেন্ট করার পর? স্যার হ্যাঁ, তোমার অবশ্যই রিপ্লাই করা হবে, তুমি আমাদের নাম্বারে কল করো ভাই, যেখানে টাকাটা পাঠাইছো সেই নাম্বারে কল করো, তোমাকে অবশ্যই রিপ্লাই করা হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা, আর এরকম ফ্রি ক্লাস যেগুলো রেগুলার করতে চাইলে আমাদের অবশ্যই ফেসবুক পেজ এবং আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবা। তো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।